বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একমাত্র পথ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের জন্য আর বিকল্প কোনো পথ নেই। কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব নয় বলেও জানান মির্জা ফখরুল। গণতন্ত্র সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ, তা হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। আমরা যতই সংস্কার করি, যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। জুলাই জাতীয় সনদ সইয়ের তারিখ ঘোষণাকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনীতির যে কোনো অমীমাংসিত বিষয় সমাধানে আলোচনাই একমাত্র পথ। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই দেশের সব রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে একমত সিদ্ধান্তে পৌঁছাবে। নিঃসন্দেহে রাজনীতির যে কোনো অমীমাংসিত বিষয় মীমাংসা করতে হলে সেখানে তো আলাপ আলোচনা হবে, কিছুটা দীর্ঘসূত্রিত হবে, কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আসবে। এটাই সরকার যে একটি তারিখ নির্ধারণ হয়েছে, সেই তারিখের মধ্যেই আমার বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস। ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে সংগঠনটি। দুপুর 2টায় সমাবেশের নির্ধারিত সময় থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই সমাবেশ স্থলে ভিড় করে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর নির্বাচনের আগেই বিগত সরকারের আমলে নানা অপকর্মের সঙ্গে জড়িতদের বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবি তোলেন তারা। তাদের দাবির ব্যাপারে সরকার আন্তরিক না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেবার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বাইতুল মোকাররমের সামনে গণমিছিল কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। এই সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, কয়েকজন উপদেষ্টার ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে। প্রতিটি ছোট বড় দল যেন ইসি কর্তৃক প্রদত্ত সকল সুবিধা পেতে পারে, সেই আহ্বানও জানান তিনি। নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে বলেও জানান সেক্রেটারি জেনারেল। আওয়ামী লীগ সহ তাদের দোসরদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান মিয়া গোলাম পরোয়ার। এরই মধ্যে আয়োজনে যোগ দিয়েছেন দলটির প্রধান অতিথির আগেই বক্তব্য অনুষ্ঠিত হলো 49তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা। এমসিকিউ ধরনের লিখিত এই পরীক্ষা সকাল 10টায় শুরু হয়ে চলে বেলা 12টা পর্যন্ত। শিক্ষা ক্যাডারে 683টি পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা 3,12,000-এর বেশি। প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল বলে জানায় চাকুরি প্রার্থীরা। SM আরিফের রিপোর্ট। শিক্ষক হিসেবে গুরু দায়িত্ব নিতে 49তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষায় অংশ নেয় 3,12,000 পরীক্ষার্থী। শিক্ষা ক্যাডারে 683টি শূন্য পদের বিপরীতে গড়ে লড়ছেন 456 প্রতিদ্বন্দ্বী। ঢাকার বিভিন্ন কেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যেই উপস্থিত হয় পরীক্ষার্থীরা। কেন্দ্রগুলোতেও ছিল নির্বিঘ্ন পরিবেশ। খুব ভালো প্রিপারেশন নিছে এবং আশা করি কিছু একটা হবে। পরীক্ষার পরিবেশ মোটামুটি ভালো আছে। দুটো বিসিএস দিল এই মাত্র, আগে একটা দিছে আর একটা। পরীক্ষা শেষে অনুভূতি জানায় চাকরি প্রার্থীরা।
প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল বলে জানান তারা। শিক্ষকতা আমার আগে থেকেই ভালো লাগে, তো সেখান থেকেই প্রস্তুতি নিছি আর কি। জেনারেল পার্টে একটু কঠিন হয়েছে, কিন্তু আমার সাবজেক্ট ছিল কেমিস্ট্রি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্ন মোটামুটি অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, আমার মনে হয় যে কাটমার্ক একটু কমই হবে। কেবল ঢাকায় কেন্দ্র হওয়ায় দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসেন প্রার্থীরা। অভিভাবকদের প্রত্যাশা দীর্ঘ পরিশ্রমের ফল পাবেন তার সন্তান। এখন আশা তো করি, এখন হবে কি হবে না, এখন মেয়ে পরীক্ষা কেমন দিছে মেয়ে তো বলতে পারছে না কেমন হয়েছে। হ্যাঁ, পরীক্ষা শেষ করে আশা করি আমার মেয়ে ভালো করবে পরীক্ষায়, কারণ তার প্রিপারেশন খুব ভালো। বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে প্রভাষক নেওয়া হবে 653 জন, বাকি 30 জন নিয়োগ পাবেন সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে। SM আরিফ, মাইটিভি, ঢাকা। রাজধানী বাজারে পেঁপে ও আলু ছাড়া সব সবজির দাম 80 থেকে 120-এর ঘরে। মুরগি ও মাছের দামও লাগামহীন। বাজারে এমন চড়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের মাঝে। এদিকে কাঁচা মরিচের দাম কমে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। বাজারে গেলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম শুনে চক্ষু চরক গাছ বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। সকল সবজির দামে দিশেহারা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। সবজির দাম বাড়ায় ক্রেতাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। বৃষ্টির কারণে হয়তো দাম বাড়িছে, এত দাম বাড়ার কথা না। মরিচের দাম 160 টাকা কেজি, 140 টাকা কিনে 160 টাকা বেচি। সিম দাম করলাম আধা কেজি 90 টাকা চাইলে, তাহলে কিভাবে এটা হয়? সবকিছু নাগালের বাইরে, এখন সাধারণ পাবলিকের নাগালের বাইরে। দেশে ইলিশ আহরণ বন্ধ ও বৃষ্টির অজুহাত দেখিয়ে সব ধরনের মাছের দাম বাজারে ঊর্ধ্বমুখী। পুঁটি 500 টাকা, মলা আছে 500 টাকা, আবার এই যে নলা আছে 300 টাকা, রুই আছে আপনি 450-500। 400 টাকা 500 টাকার নিচে কোনো মাছ নেই। আরও ছোটো মাছ কিনতে গেলে 1000 টাকা কেজি। এটা কি সম্ভব আদৌ? আমাদের পক্ষে তো সম্ভব নয় এটা কেনা। ট্যাংরা মাছের কেজি বিক্রি করতেছি 600 টাকা কেজি, রুই মাছ 450 টাকা কেজি বিক্রি করতেছি। মাছের দাম আছে কিন্তু ক্রেতা কম। ওনারা বলে যে দাম কমছে না, আমি তো কোনো সময় মাছ কিনি রেগুলার, সবজি কিনি, একই রকম আছে, বরঞ্চ মাছের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়। তবে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা। গরু গোছ আগের দামই আছে, বাড়ে নাই। 780 বিক্রি করতেছি। ব্রয়লার 180, সোনালী 290, লাল 300, বাজার বাড়ছে। সাধারণ মানুষের অভিযোগ, ব্যবসায়িক সিন্ডিকেট ও বাজার মনিটরিং না থাকায় সব জিনিসের এমন চড়া মূল্য বৃদ্ধি। শিমুল খান, মাইটিভি, ঢাকা। 100 বছরের পুরনো 35টি ঝুঁকিপূর্ণ ভবন যেন বরিশালের নতুন আতঙ্ক। ক্ষমতার একাধিক পালা বদলে এসব জরাজীর্ণ ভবনের তালিকা হলেও ভাঙতে পারেনি কেউ। সিটি কর্পোরেশনের প্রশাসক এবার সাবেক বিচারপতির ভবন ভেঙেই আশার আলো দিলেন সাধারণের মাঝে। এসব ভবন ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। 58 বর্গ মাইলের নানান ইতিহাস ঐতিহ্যের স্মৃতি বিজড়িত বরিশাল। এক সময়ের ঐতিহ্য বহন করা 100 বছর কিংবা তারও পুরনো ভবনগুলোই এখন ভয়াবহ ঝুঁকিপূর্ণ। জরাজীর্ণ এসব ভবনের পরগাছাই জানিয়ে দেয় তার শক্তভাবে দাঁড়িয়ে থাকার মেয়াদ শেষ হয়েছে বহু আগে। সে নিজেই এখন একটি বোঝা। এই ভবনগুলো আরো 10-12 বছর আগে থেকেই শুনেছি যে ভেঙে ফেলা হবে, কিন্তু কেন ভাঙা হলো না আমি জানি না। তবে এখন প্রশাসক মহোদয় এটার উদ্যোগ নিয়েছে, সেজন্য তাকে আমি সাধুবাদ জানাই। 2013 সালে বরিশাল সিটি কর্পোরেশন 35টি অতি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রকাশ করলেও একাধিক মেয়র পরিবর্তনে ভাঙতে পারেনি একটি ভবনও। পরিত্যক্ত ভবন, এবং এই ভবনগুলো আসলে সে পরিত্যক্ত অবস্থায় রাখবেন না বলে আমার বিশ্বাস। সেই রেকর্ড ভেঙে জনস্বার্থে বরতলা এলাকার সাবেক এক বিচারপতির ভবনই উচ্ছেদ অভিযান চালিয়ে আলোচনায় এসেছেন বিসিসির প্রশাসক রায়হান কাউসার। সাবেক বিচারপতির ভবন আছে, সেই ভবনটি আমরা উচ্ছেদ অভিযান করেছি, টোটালি অপসারণ করা হয়েছে। এর মাধ্যমে আমরা এই শহরকে মেসেজ দিয়েছি যে যদি আপনারা নিজেরা না করেন তাহলে সিটি কর্পোরেশন জনস্বার্থে উদ্যোগ নিয়ে এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ করবে। পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ ভবনই ভাঙা হবে, তবে না ভাঙলে জরিমানার কথা বলেন প্রশাসক। কেউ কেউ আমাদের মাধ্যমে ভাঙার জন্য আবেদন করেছে, আবার কেউ কেউ নিজেরা ভাঙার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশন থেকে একটা দণ্ড আরোপ করে ভাঙার ব্যবস্থা নিব।
গণপূর্ত কর্তৃপক্ষ এসব ভবন পরিদর্শন করে ঝুঁকিপূর্ণর সত্যতা পেয়েছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে। সিটি কর্পোরেশন বা অন্যান্য সংস্থা যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে থাকে, যাচাই বাছাই করে কার্যকরী ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করতে হবে। জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ এসব ভবনগুলো নিজেই এখন বোঝা। দুর্ঘটনা এড়াতে নগরবাসীর নিরাপত্তায় এসব ভবন অপসারণে সিটি কর্পোরেশনের উদ্যোগ কতটা সফল হয় সেটাই দেখার বিষয়। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ইলিশের উৎপাদন বাড়াতে সারা দেশে সরকার ঘোষিত 22 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। এতে থমকে গেছে জেলে পল্লীর প্রাণ চাঞ্চল্য। নিষেধাজ্ঞার এই সময় জেলেরা অলস সময় কাটালেও কেউ কেউ ব্যস্ত হয়ে পড়েছেন জাল ও নৌকা মেরামতে, আবার কেউ বেকার সময় কাটাচ্ছেন ঘরে বসে অনিশ্চয়তায় রয়েছেন পরবর্তী দিনগুলো নিয়ে। প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ভোলার সবচেয়ে বড় মাছঘাট সামরাজঘাটে গিয়ে দেখা যায় সরকারের দেয়া 22 দিনের নিষেধাজ্ঞায় জেলেরা কেউ জাল সেলাই করছেন, কেউ বা নৌকা মেরামতের কাজে ব্যস্ত। কারণ নিষেধাজ্ঞা শেষে আবার কাঙ্ক্ষিত ইলিশ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। সরকারি যে অনুদান চালপাত এগুলো মনে করেন অরিজিনাল যারা জেলে তারা পায় না, ওই তরের থেকে নেতা তারা বাগুইরা যারা রাজনীতির লোক সম্পৃক্ত তারাই সুবিধাটা ভোগ করে। 6 মাস জাল পায়ে টাকা পাইছি 12,000 টাকা, এ দিয়ে তো সংসার তো ভালো কথা, সার খরচাই হয় নাই, উল্টাই এই কর্ম করি আরো দেনা করা লাগছে। চরফ্যাশন উপজেলায় মোট 44,318 জন নিবন্ধিত জেলে থাকলেও 25 কেজি করে ভিজিএফ চালের আওতায় রয়েছে 35,386 জন জেলে। তবে জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর চাল সঠিকভাবে বিতরণ করা হয় না। নদীতে যে মাছ পরে মালিকের দিয়া দোয়ানদারের দিয়ে আমরা কিছুই ঘরে নিতেই না। এই যে সরকার যে অনুদান দাম করে দেয় এটা আমরা কিছুই পাই না। বর্ষা শেষ করে দুলিয়া শেষ করে বর্ষাতে কিন্তু আমরা কাম জানি, এটা আমরা সাগরি ফুরিয়ে থাকি। 6 মাস জাল বাইসা করছি, এই বাজনিকা অভিযান দিছে, এখন আমরা অভিযানের জন্য তরে উঠতে গেছি, উঠটা জাল ফাল সিলাইতে আসি, 8-10 দিন লাগবে জাল সিলাইতে। জালটাল সিলার পরে আমরা থাকার পর্ব বেকার। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, ইতিমধ্যেই 25 কেজি করে ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে। আগামী 12 অক্টোবরের মধ্যেই এই কার্যক্রম শেষ হবে। আমরা এই ভিজিএফ বিতরণের ক্ষেত্রে আমাদের যারা আছেন প্রশাসক, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সচিব, তাদেরকে কঠোর নির্দেশনা আছে যেন প্রকৃত মৎস্যজীবী এই ভিজিএফ থেকে কোনোভাবেই বাদ না যায়। আমরা এটা কঠোরভাবে মনিটরিং করব। গত 3 অক্টোবর রাত 12টায় জারি হওয়া 22 দিনের এই নিষেধাজ্ঞা থাকবে 25 অক্টোবর রাত 12টা পর্যন্ত। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দেশের সীমান্তবর্তী উপজেলা জুড়ির পাহাড়ি অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে রসালো জাম্বুরার বাগান। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার জাম্বুরা এখন যাচ্ছে রাজধানী সহ দেশের নানা প্রান্তে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে উপজেলায় জাম্বুরার বাম্পার ফলন হয়েছে, এতে লাভবান হচ্ছেন কৃষকেরা। প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মৌলভীবাজারের জুড়ি উপজেলার পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রসালো জাম্বুরা। সম্প্রতি উপজেলা কৃষি অফিস 12টি উন্নত জাতের জাম্বুরার সন্ধান পেয়েছে, যা কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। রসালো ও মিষ্টি স্বাদের কারণে দেশজুড়ে বাড়ছে এর কদর। আবহাওয়া অনুকূলে থাকায় এবার হয়েছে বাম্পার ফলন, ফলে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এখানকার কৃষকেরা। গোয়ালবাড়ি ইউনিয়নের রূপছড়া, লালছড়া, হায়াছড়া, শুকনাছড়া ও কচুরগুল গ্রামে 100-এরও বেশি জাম্বুরা বাগান রয়েছে। আমরা সময় মতো যদি কোনো সেচ দিতে পারি আর কি, জাম্বুরার ফসলটা খুবই ভালো। বাগানের দিয়ে আমরা কাজ করি, টেলা দিয়ে মাল নেই, মাজন হলে অনেক মাজন হল আছে, তারার দিয়ে আমরা পরিবার চলে, অনেকের পরিবার চলে। কৃষকরা বলছে, স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন এসব জাম্বুরা যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। তবে জাম্বুরার ফলন ভালো হলেও রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে ভালো দাম পাচ্ছেন না তারা। 18,000 জাম্বুরা ধরে ঠিক, কিন্তু আমরা খরচ লাগি বেশি টাকা, রাস্তাঘাটের পরিস্থিতি খুবই বেশি খারাপ। জাম্বুরার বাগান দেখতে আসছেন অনেক পর্যটকও। তারা বলছেন, প্রাকৃতিক পরিবেশে বেড়াতে এসে এখানকার মিষ্টি জাম্বুরা খেয়ে মুগ্ধ তারা। প্রতি বছরই আমি কম বেশি আসি, তো জাম্বুরার ফলন খুব ভালো হয়। পরিবার নিয়ে ঘুরতে আসছি এই জাম্বুরা বাগানে। জাম্বুরা অনেক মজা এবং সুস্বাদু। উপজেলা কৃষি অফিস জানায়, বর্তমানে 66 হেক্টর জমিতে প্রতি বছর প্রায় 1200 মেট্রিক টন জাম্বুরা উৎপাদন হয়, যা দেশের বিভিন্ন এলাকায় পাইকারি হারে বিক্রি হচ্ছে। একেবারে প্রাকৃতিক পরিবেশে উৎপাদন হয়, কোনো রকম সার কীটনাশক ছাড়াই। এটি খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টি সম্পন্ন। স্থানীয় কৃষক, প্রশাসন ও পর্যটকদের দাবি, সরকারি সহায়তার পরিবহন সুবিধা বাড়লে জুড়ির জাম্বুরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।